আচরণটা ভুললে কিন্তু চলবে না যে ভারত এই বিষয়টাকে পর্যবেক্ষণ করছে। এই যে পর্যবেক্ষণ, এই পর্যবেক্ষণ টার্মটা কিন্তু এই আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভীষণ গুরুত্বপূর্ণ। ভারত এই যে পর্যবেক্ষণ করছে, তারপর কি তাহলে ভারত এবার অ্যাকশন শুরু করবে? সেদিকে আমরা নজর রাখবো। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ইউএসএ যখন উদ্বেগ প্রকাশ করেছে, ভারত কিন্তু পরিষ্কার জানাচ্ছে যে ভারত এই পরিস্থিতির ওপরে নজর রাখছে। আপনাদেরকে একটি টুইট দেখাবো যেখানে কিন্তু ভারত পরিষ্কার সেই যে উদ্বেগ, সেই উদ্বেগের কথা প্রত্যেকটা লাইনে তুলে ধরেছে এবং ভারত যে অবজার্ভ করছে সেই বিষয়টাও এই টুইটের মধ্যে রয়েছে, যেখানে কিন্তু ভারত পরিষ্কার বলছে যে কত মাইনরিটির সংখ্যা রয়েছে সেটা যাতে উল্লেখ করা হয়। এই মুহূর্তে সেই টুইটটা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনা ঘটেছে তার সঠিক রেকর্ড রাখা হচ্ছে কিনা সেই বিষয়টা যেরকম জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি কিন্তু এই পুরো বিষয়টা নিয়ে বাংলাদেশ সরকার যাতে আরও ডিটেলসে তথ্য দেয় সেই কথাও বলা হচ্ছে এবং একই সঙ্গে অনুসন্ধানকারী দল পাঠানো হবে কিনা সেই নিয়েও ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে পর্যালোচনা করছে। এই নিয়ে বিস্তারিত কথা বলবো, আমার সঙ্গে শুভাশিস ব্যানার্জি রয়েছেন। এই যে আন্তর্জাতিক প্রেক্ষাপট বা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, সেইখানে এই অবজারভেশন বা পর্যবেক্ষণ কথাটা তো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ভারত এখন কিন্তু কোনো রকম কোনো ইন্টারফেয়ার করেনি, ভারত শুধু বলছে আমি অবজার্ভ করছি। এই খানটা যদি একটু ব্যাখ্যা করেন। এটা ব্যাখ্যা করছে একটু এমন একটা গল্প বলে, যে গল্পটা আমার বন্ধুর সাথে ঘটেছিল, সেই গল্পটা বলে করছি, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। তো সে তখন কলেজ লাইফ, আড্ডা টাড্ডা মারে, এরকম একটা রকে বসে আড্ডা মারতো, তার উপরে কোনো ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাটে একটি দম্পতি, একটি মহিলা রোজ সন্ধ্যাবেলা খুব চিৎকার করতো, তার হাজব্যান্ড নাকি ড্রিঙ্ক করে এসে তাকে বেধড়ক পেটাতো এবং অত্যাচার করতো। এবং তার ভিতরে একটা, এই ছেলেটা যে নিচে বসে আড্ডা মারতো, এই ছেলেগুলো ইয়াং ছিল, তো এদের মধ্যে একটা আদর্শগত লাগে যে একটা মহিলার উপরে অত্যাচার হচ্ছে, আমাদের একটা প্রতিবাদ করা দরকার। তখন 2 দিন 3 দিন 4 দিন অবজার্ভ করেছে, করার পরে তারা একদিন সিঁড়ি বেয়ে উঠেছে, উঠে তার বাড়িতে গেছে, গিয়ে কড়া খটখট করেছে, খোড়ে যেই দরজাটা খুলেছে দেখছে তার হাজব্যান্ড মদ্যপ অবস্থা সামনে দাঁড়িয়ে আছে। যথারীতি উনি তার ওয়াইফকে বেধড়ক পিটিয়েছে এবং এত নক্কারজনক একটা ক্রাইম ঘটছে, এটা তো অবভিয়াসলি যে কোনো সাধারণ স্বাভাবিক মানুষের মধ্যেই একটা বিরোধিতা আসা উচিত। এবং সে রাগের মাথায় এক পাঞ্চ করেছে এই বরটাকে, সে গিয়ে ফ্রিজে ধাক্কা খেয়ে পড়ে অজ্ঞান হয়ে গেছে। যেই অজ্ঞান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওই মহিলা চিৎকার করতে করে বলতে শুরু করছে, এই আমার বরটাকে মেরে ফেললো, এই আমার বরটাকে মেরে ফেললো। তখন এই ছেলেটা ঘাবড়ে গেছে, বলে যে আপনাকে এরকম বেধড়ক মেরেছে, মুখ চোখ দিয়ে রক্ত বক্ত বেরোচ্ছে, আর আপনি বলছেন যে আমি এসে আপনাকে বাঁচালাম কোথায়, আর আপনি বলছেন এরকম একটা ব্যাপার। এই জিনিসটা, ঘটনাটা বলার পিছনে আমার একটাই কারণ, ভারতবর্ষের যে পঞ্চশীল আছে বা ভারতবর্ষের যে আন্তর্জাতিক সম্পর্ক আছে, তাদের একটা কথা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে, সেটা হচ্ছে নন ইন্টারফারেন্স আনলেস প্রভোকড। ঠিক আছে, যদি যেচে পড়ে কেউ কারুর সভারেনিটির ভিতরে ইন্টারফেয়ার ভারতবর্ষ করবে না, করাটা ভারতবর্ষের ফরেন পলিসি ডক্ট্রিনে নেই। আমি যেচে কোনো দেশের নিজের পলিটিক্যাল সিনারিওতে ইন্টারভিন করব বা আমি নিজে সেখানে ইন্টারভিন করে কিছুভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করব, সেটা নেই। তার কারণটা হচ্ছে দুটো। প্রথম কারণ হচ্ছে সেটা ভারতবর্ষের চরিত্রে নেই, যে অন্য দেশে গিয়ে ইচ্ছাকৃতভাবে নিজের থেকে ঢুকে গিয়ে সে সাহায্য চাইলো, আমরা সাহায্য করে বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছি এর আগেও, কিন্তু স্বাধীনতা চাইলে সাহায্য চাইছে না, আমি যেচে গিয়ে করতে গেলাম, তারপরে সেই বৌদির মতো সে চিৎকার, বাংলাদেশের সাধারণ মানুষ চিৎকার করে বলতে শুরু করলে ভারতবর্ষ আমাদেরকে দখল করতে এসছে, তখন তো ভারতবর্ষ মানে অপস্তুতে পড়ে যাবে। সুতরাং এই বোকা বোকা কাজকর্মের মধ্যে ভারতবর্ষ থাকে না, ভারতবর্ষের এটা ডক্ট্রিনেও নেই। দ্বিতীয় জিনিস, ভারতবর্ষ অন্য কারুর ল্যান্ডে ইন্টারভিন করে না, এই প্র্যাকটিস ভারতবর্ষ কোনোদিন করেনি, মিলিটারি ওয়াইজ তো করেও নেই, কোনোদিন ডিপ্লোম্যাটিক ওয়াইজও ভারতবর্ষ ইন্টারভিন করেনি, আনলেস অ্যান্ড আনটিল সেখানে ঘটা কোনো ঘটনা আমাদের দেশের সভারেনিটিকে বা আমাদের দেশের ন্যাশনাল সিকিউরিটিকে বা আমাদের দেশের স্টেবিলিটিকে এফেক্ট করছে। এই যে অবজারভেশন কথাটা বারবার বলা হচ্ছে, এই অবজারভেশনস কথাটা মানে হচ্ছে যে তুমি যে তোমার স্ত্রীকে পিটাচ্ছ রোজ সন্ধেবেলা, সেটা কিন্তু আমি দেখছি এবং আমি জানি যে তুমি তার উপরে শারীরিক অত্যাচার করছো,
এবার এটার মানে এও হতে পারে যে আগামী দিনে গিয়ে বিভিন্ন যে ওয়ার্ল্ড অর্গানাইজেশন আছে বা বিভিন্ন যে ওয়ার্ল্ড পোডিয়াম আছে যেখানে বাংলাদেশও মেম্বার বা বাংলাদেশও মেম্বার চাই না মেম্বারও ডাজন্ট ম্যাটার, সেখানে এভিডেন্সিয়ালি গিয়ে ভারত প্রেজেন্ট করে দেবে যে দেখুন এ রোজ সন্ধ্যাবেলা এসে কীভাবে তার স্ত্রীকে মারে। অর্থাৎ আমি বোঝাবার জন্য বলছি, অর্থাৎ বাংলাদেশ যেভাবে দিনের পর দিন তার মাইনরিটির অত্যাচার করছে, সেই অত্যাচারটাকে একটা এভিডেন্সিয়াল ডকুমেন্ট হিসেবে যদি প্রেজেন্ট করে বিভিন্ন ফোরামে, কি ঘটনাটা ঘটে, প্রথম যেটা ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে বাংলাদেশ যে বিভিন্ন অর্থনৈতিক সাহায্য পায় বিভিন্ন দেশ থেকে, সেই দেশ বা ওয়ার্ল্ড ব্যাংক বা যে ধরনের এশিয়ান ব্যাংক বা এইসব যে সাহায্য পায়, ইনফ্রাস্ট্রাকচারাল ফান্ড বা ইনফ্রাস্ট্রাকচারাল ফিনান্সিয়াল সাপোর্টস, সেই সাপোর্টগুলো কিন্তু বিভিন্ন কন্ডিশনের উপর ডিপেন্ড করে পায়। তার মধ্যে একটা ভীষণভাবে কন্ডিশন আমরা বারংবার দেখেছি, সেটা হচ্ছে হিউম্যান রাইটস, তার কতটা স্টেবিলিটি, মানে মানবাধিকারটাকে তুমি কতটা লঙ্ঘন করছো তোমার দেশে, ইচ্ছাকৃত রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘন করছো কিনা এটা দেখা হয়। দ্বিতীয় জিনিসটা মারাত্মক রকম দেখা হয়, খুব মানে সাংঘাতিক রকম দেখা হয়, সেটা হচ্ছে মাইনরিটিদের উপরে তোমার ট্রিটমেন্ট কি। তুমি যখন তোমার ইউনুস তো শুরু থেকে বলে আসছে যে কোন রকম সেখানে মাইনরিটিদের উপর কোনো অ্যাটাক হয়নি বা কিছু হয়নি, আমরা সেই ছবি বারবার দেখাচ্ছি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ইউএসএ পর্যন্ত এইটা নিয়ে প্রকাশ করছে। ইউনিসকে যে চেয়ারে বসিয়েছে ইউনিস সেটাই জাস্টিফাই করতে পারছে না কোন রাইটের আন্ডারে সে সেই চেয়ারে বসেছে। একবার বলছে এই ধারায় বসেছি, একবার বলছে ওই ধারায় বসেছি, কোনো ধারায় কোটেশনে প্রমাণ করতে পারছে না। তো ইউনিসের কথায় মাইনরিটি অত্যাচার, ইউনিসের কথায় মাইনরিটি কেন, ইউনিসের কথায় একটা মানে ছোট্ট কোনো একটা দানাও মুভ করানো উচিত না। তার কারণ হচ্ছে ওর কোনো সেন্স অফ রেসপন্সিবিলিটি নেই, ও কোনো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভই নয়। ও যা খুশি বলে কালকে ডেটে পালিয়ে গেলে কি করবে? বাংলাদেশ তো ধূলিসাৎ হয়ে যাবে। বাংলাদেশের যদি কিছু সলিউশন দরকার লাগে, তোমাদের এখানে এই নিয়ে আমি 250 বার বলছি, 251 বার বলছি, সেটা হচ্ছে ভারতবর্ষ ভুলে যাও, বাকি যত প্রতিবেশী আছে প্রতিবেশীদের ভুলে যাও, যদিও তোমার কোনো প্রতিবেশী নেই, 3 দিকে আমরাই আছি, সব ভুলে যাও। তোমার যে নতুন বয়ফ্রেন্ড জুটেছে পাকিস্তান, ওটাকে আপাতত কাটাও। নিজেদের দেশকে বাঁচাতে গেলে নিজেরা আগে ভোট করো, নিজেদের দেশকে বাঁচাতে গেলে নিজেরা আগে নিজেদের রাষ্ট্রশক্তিটাকে ব্যবহার করে ভোট করাও। এইখানে ভোটের কথা যখন আপনি বলছেন, মোহাম্মদ ইউনুস কিছু মাস আগে তার দফতরের তরফে বলা হয়েছিল যে ইলেকশনটা যদি সুষ্ঠুভাবে করতে হয় তাহলে হাতে একটু সময় নিয়ে করতে হবে, কিন্তু সেই সুষ্ঠুভাবে ইলেকশন আদৌ কি আপনার মনে হচ্ছে যে ডিসেম্বরে হলেও সেই ইলেকশন হবে বা ফেব্রুয়ারিতে হলেও সেই ইলেকশন হবে? সুষ্ঠুভাবে করতে সময় লাগবে না, ইলেকশনটাকে নিজের কবজায় আনতে গেলে সময় লাগবে। এবং এই যে বৈঠক ইউনুস করেছে সেখানে বলেছে যে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে, ঠিকভাবে বুথগুলোকে নজরে রাখতে হবে। কার নজরে? ইলেকশন কমিশনের না জামাতের? দ্বিতীয় কথাটা একটা জিনিস শোনো, হু ইজ মোহাম্মদ ইউনুস? পলিটিক্যালি বলছি, ওইসব নোবেল টোবেল ছাড়াও ভারতবর্ষে অনেক নোবেল আছে, ওইসব নোবেলের গল্প ছাড়াও বাংলাদেশ নোবেল বাঁধিয়ে রাখুক, আমার কিছু যায় আসে না, আমাদের কারুরই কিছু যায় আসার কথা না। মোহাম্মদ ইউনুসের নোবেল প্রাইজ পাওয়ার পরে বাংলাদেশের 1 টাকারও কোনো গেন হয়নি, উল্টে লস হয়েছে, ধার দেনা বেড়েছে। সুতরাং ওইসব ইকোনমিক গল্প আমাদের এখানে দিতে এসো না। সেকেন্ড জিনিস, নোবেল প্রাইজ